নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টেপ বাই স্টেপ ট্যালি প্রাইম কোর্সে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব অ্যাকাউন্টসেরই আরেকটি অংশ, যেটি কিনা জার্নাল। এই জার্নালের এই জার্নাল এন্ট্রির সাথে আমরা কি করব, আমরা বিভিন্ন সারা বছরের যে ট্রানজ্যাকশনসগুলো, সারা মাসের ট্রানজ্যাকশনস বা সারা প্রত্যেক দিনের ট্রানজ্যাকশনসগুলিকে আমরা কি করি, জার্নালে প্রথমে লিপিবদ্ধ করি। জার্নাল থেকে তারপরে আমরা সেগুলিকে লেজারে নিয়ে যাই এবং লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। তো প্রথমে আমরা জার্নাল করা শিখব। জার্নাল করা শেখার জন্য আপনাদের কিছু রুলস মেনে চলতে হবে, যেটা কিনা আমরা গোল্ডেন রুল হিসেবে জানি। এই গোল্ডেন রুল ব্যবহার করে আমরা কিন্তু জার্নালের দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমগুলো করব। তো জার্নাল করার যে নিয়মগুলি হলো, জার্নাল করার নিয়ম বা রুলস ফর জার্নাল এন্ট্রি। প্রথম রুল 1। এই রুল 1-এ কি হয়? এই রুল 1 মালিক মিন্স ওনার বা প্রোপাইটার যা কিছু দিয়ে ব্যবসা শুরু করে সেগুলিকে ডেবিট করতে হয় এবং ক্যাপিটাল বা মূলধন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। তাহলে এটি হলো আমার প্রথম রুল। মালিক যা কিছু দিয়ে ব্যবসা শুরু করে সেগুলিকে ডেবিট করা হয় এবং ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। ওকে, তাহলে আমরা এর এক্সাম্পলে যাই। এটা একটু লিখে নিন, এই রুলটা আপনাদের কাজে লাগবে। আমরা এক্সাম্পলে যাব। তাহলে এক্সাম্পল আমরা দিচ্ছি। এক্সাম্পল 1 হচ্ছে, সাপোজ started business with cash rupees 1 lakh, machinery rupees 1 lakh, and land and building rupees 5 lakh। তাহলে দেখা যাচ্ছে এখানে যিনি মালিক কোম্পানির, তিনি নগদ অর্থ 1 লক্ষ টাকা, মেশিন 1 লক্ষ টাকা এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং জমি এবং বাড়ি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় তিনি বিনিয়োগ করলেন বা ব্যবসা শুরু করলেন। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা রুল অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বলেছিলাম রুলে যে যা কিছু দিয়ে ব্যবসা শুরু করা হবে বা মালিক যা কিছু দিয়ে ব্যবসা শুরু করবে সেগুলো ডেবিট হবে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট
মেশিনারি অ্যাকাউন্ট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্টকে আমাদের ডেবিট করতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট 1 লক্ষ টাকা, মেশিনারি 1 লক্ষ টাকা এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লক্ষ টাকা। এগুলোকে ডেবিট করব, যেহেতু যা কিছু নিয়ে ব্যবসা শুরু করলে সেগুলো ডেবিট করা হয়, সুতরাং এই তিনটি নিয়ে আমরা ব্যবসা শুরু করছে বা শুরু করা হয়েছে, এখানে মালিক শুরু করছেন, তাই এই তিনটিকে ডেবিট করলাম। ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, এক্ষেত্রে ক্রেডিট আমরা না লিখে আমরা টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখি। টু মিনস আমরা এ পাশে চলে যাব, 5 6 7, ক্যাপিটাল হয়ে গেল 7 লক্ষ টাকা। এবার আপনি বলবেন সরি, এবারে আপনি বলবেন ক্যাশ অ্যাকাউন্ট কেন ডেবিট হলো? ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, মেশিনারি অ্যাকাউন্টও রিয়েল অ্যাকাউন্টে পড়ে, ল্যান্ড অ্যাকাউন্টও রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এবং রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি ডেবিট করা হয় what comes in, যেটা ব্যবসায় ঢুকছে, what comes in আমরা সেটাকে ডেবিট করি, তাই আমরা এগুলোকে ডেবিট করেছি। এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এবং মালিক ক্যাপিটাল অ্যাকাউন্টে রামস হতে পারে, শ্যামস হতে পারে, রোহনস হতে পারে, রহিমস হতে পারে। তো এই ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে যে ব্যক্তির ক্যাপিটাল, সে ব্যবসাকে তার অর্থ দিচ্ছে ব্যবসা করার জন্য, সে হচ্ছে গিভার, সেই জন্য আমরা ক্রেডিট করি ক্যাপিটাল অ্যাকাউন্টকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম এক্সাম্পলটা, প্রথম রুলটা লিখে নিয়েছেন এবং তার এক্সাম্পল আমি দেখালাম। এবার আমরা নেক্সট রুলে যাচ্ছি, আমাদের রুল নাম্বার 2। রুল নাম্বার 2, এই রুল নাম্বার 2 তে এটা খুব ইম্পর্টেন্ট রুল, 2 নম্বর রুলটা, এবং এই রুল এতে অনেক সময় প্রবলেম হতে পারে। এটা পারচেজ সংক্রান্ত রুল। 2 নম্বর রুল হচ্ছে গুডস, যেটাকে আমরা মাল বলি, অর্থাৎ আমি যার ব্যবসা করছি, যেটা আমি কাস্টমারকে বিক্রি করব, সেটাই হচ্ছে গুডস। পারচেজ মিন্স ক্রয়। এই পারচেজের বদলে বট থাকতে পারে, BOUGHT, এই দুটো যে কোনো একটি থাকতে পারে। গুডস মাল পারচেজ করা হলে, মাল যদি ক্রয় করা হয় বা পারচেজ করা হয়, পারচেজ অ্যাকাউন্ট সব সময় ডেবিট হবে। গুডস বা মাল পারচেজ, বা এখানে আপনারা এখানে বা করে দিতে পারেন, গুডস বা মাল পারচেজ বা ক্রয় করা হলে পারচেজ অ্যাকাউন্ট সব সময় ডেবিট হবে। তো আমরা জানি কোন একটা লেনদেনে কোন একটি অ্যাকাউন্ট ডেবিট হয়, কোন একটি অ্যাকাউন্ট ক্রেডিট হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে কোন একটা অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে? মাথায় রাখতে হবে, নগদে মাল ক্রয় করা হলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। চেকে মাল
ক্রয় করা হলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। এছাড়া অন ক্রেডিট বা ধারে মাল ক্রয় করা হলে সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে এই তিনটে মনে রাখতে হবে। গুডস বা মাল পারচেজ করা হলে পারচেজ অ্যাকাউন্ট সব সময় ডেবিট হবে, পারচেজ অ্যাকাউন্ট সব সময় ডেবিট হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ক্রেডিট কি হবে? যদি নগদে বা ক্যাশে মাল ক্রয় করা হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, চেকে মাল ক্রয় করা হলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এবং অন ক্রেডিট বা ধারে মাল ক্রয় করা হলে সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো এর উপর আমরা একটা এক্সাম্পলে যাব। আমরা তাহলে 2 নম্বর এক্সাম্পলে যাব। এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে সাপোজ এভাবে লেখা রয়েছে, তিন রকম লেখা থাকতে পারে। একটা লেখা থাকতে পারে পারচেজড গুডস অন ক্যাশ ₹50,000। সেকেন্ড লেখা থাকতে পারে পারচেজড গুডস ফ্রম মেসার্স XYZ and Co for ₹50,000। থার্ড লেখা থাকতে পারে গুডস পারচেজড for ₹50,000। এই তিনটে এন্ট্রি সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, নাম্বার 1, সেটি হলো মাল ক্রয় করা হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়। তাহলে আমরা এখানে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করে দিই, কোনো সমস্যা নেই। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 50,000, এটা হবেই, কারণ মাল পারচেজ করা হয়েছে, গুডস পারচেজড। তিনটের ক্ষেত্রেই আমরা কি করব? পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করব। ডেবিট করার পর ক্রেডিট কোনটা হবে? তো প্রথম ক্ষেত্রে নাম্বার 1 এক নম্বর ক্ষেত্রে নাম্বার 1 এ গুডস পারচেজড অন ক্যাশ, তাহলে প্রথমটায় ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। নাম্বার 2 তে পারচেজ গুডস ফ্রম মেসার্স XYZ and Co for ₹50,000। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা যে মাল ক্রয় করছি সেক্ষেত্রে এখানে ক্যাশের কোনো উল্লেখ নেই, ব্যাংক বা চেকের কোনো উল্লেখ নেই। সুতরাং এই দ্বিতীয় যে ট্রানজাকশনটি আছে এটিকে ধার হিসেবে গণ্য করতে হবে, অন ক্রেডিট হিসেবে গণ্য হবে, এবং সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। থার্ড, গুডস পারচেজ ফর ₹50,000। যেহেতু এখানে সাপ্লায়ারের নাম নেই সেহেতু আমরা এটিকে নগদ বা ক্যাশে পারচেজ করা হয়েছে ধরবো। সেক্ষেত্রে 3 নম্বরে যেটা হবে, সেক্ষেত্রে আমরা এখানেও ক্যাশ অ্যাকাউন্ট কে ক্রেডিট করব। তাহলে এই জায়গায় আমরা কি লিখব? 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরে আমরা এই 1 নম্বরে কি লিখব? টু ক্যাশ অ্যাকাউন্ট, এদিকে 50,000 চলে আসবে। 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখব?
এটা আলাদা। 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখব? 2 নম্বরের ক্ষেত্রে আমরা লিখব টু মেসার্স XYZ and Co অ্যাকাউন্ট, এদিকেও 50,000 বসবে। এবং থার্ড আমরা লিখব টু ক্যাশ অ্যাকাউন্ট, এদিকেও 50,000 বসবে। তাহলে পারচেজের ক্ষেত্রে আমরা এই ধরনের এন্ট্রি করতে পারি। তাহলে পারচেজের ক্ষেত্রে আমরা এই ধরনের এন্ট্রি করতে পারি। আমরা আলাদা আলাদা ভাবেও আরেকবার দেখাচ্ছি, যদি আপনাদের কোনো সমস্যা হচ্ছে দেখার, সেক্ষেত্রে আপনারা এই সমস্যা দূর করতে পারবেন। তো প্রথমে আমরা প্রথম এন্ট্রিটা যেটা করলাম, এই এন্ট্রিটার আউটপুটটা কি হবে দেখি। এখানে আউটপুট হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এখানে 50,000, এপাশে ক্রস করে এখানেও 50,000 দিতে হবে। ডেবিট সাইডে 50, ক্রেডিট সাইডে 50। যেহেতু এটা ডাবল এন্ট্রি সিস্টেম, আমার ডেবিট সাইডে যা অ্যামাউন্ট হবে ক্রেডিট সাইডেও একই অ্যামাউন্ট হবে। সেকেন্ডটা আমরা যদি দেখি তাহলে কি হবে, সেকেন্ডটা আমরা বলেছিলাম যে পারচেজ গুডস ফ্রম মেসার্স XYZ for rupees 50,000। এক্ষেত্রে আমার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট থাকছে, পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি 50,000 এ টু মেসার্স XYZ অ্যাকাউন্ট, এপাশেও 50,000 বসবে। কেন? পারচেজ অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এবং নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি লস অর এক্সপেন্স আর ডেবিট। তো এটা একটা এক্সপেন্স, পারচেজ করছেন তার মানে এক ধরনের খরচ হচ্ছে। আর টু মেসার্স XYZ এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, he is the giver, সে মালটা দিচ্ছে, সেই জন্য আমরা একে ক্রেডিট করছি। সরি, থার্ড আমরা যেটা করব, 3 নম্বর আমরা এন্ট্রি এটা করব, বা 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, সাপোজ এখানে লেখা আছে, এত কিছু না লিখে রেখে জাস্ট লেখা আছে গুডস পারচেজড rupees 50,000 মিন্স এখানে ক্যাশের উল্লেখ নেই, কার কাছ থেকে কিনেছি সেটা উল্লেখ নেই। আমরা এটাকে নগদ বা ক্যাশ হিসাবে ধরে নেব, এন্ট্রি করব। যে এন্ট্রিটা হবে সেটা হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 50,000 to cash account। বোঝা গেল? পারচেজ অ্যাকাউন্ট যেটা বললাম, পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি লস আর এক্সপেন্সেস আর ডেবিট, পারচেজ এক ধরনের এক্সপেন্স তাই ডেবিট করলাম। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, মিন্স ব্যবসা থেকে যদি কিছু চলে যায়, কিছু টাকা বা কোনো সম্পত্তি চলে যায়, তখন আমরা ক্রেডিট করি, এক্ষেত্রে ক্যাশ যাচ্ছে তাই আমরা ক্যাশকে ক্রেডিট করেছি 50,000 এ। তাহলে হয়ে গেল আমাদের নাম্বার 2 এক্সাম্পল। এবার আমরা রুল 3 তে আসবো। রুল 3, এই 3 নম্বর রুলে এখানে গুডস পারচেজড এর বদলে আমরা সোল্ডে যাব, সেলে যাব, সেল অফ গুডস। তো গুডস সোল্ড rupees
for rupees 50,000। তো রুলটা কি? রুলটা হচ্ছে মাল বা গুডস বিক্রয় করা হলে, বিক্রয় বা সেল, বিক্রয় করা হলে সেলস অ্যাকাউন্ট সব সময় ক্রেডিট হবে। এটা হচ্ছে মেন রুল। যদি ক্যাশে বিক্রি হয়, যদি ক্যাশে বিক্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যদি চেকে বিক্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যদি ধারে বা অন ক্রেডিট বিক্রি হয় কাস্টমার অ্যাকাউন্টকে ডেবিট করব। এই রুলটা মাথায় রাখতে হবে। এই রুলটা মাথায় রাখার পর আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পলে আমরা যাচ্ছি। তো এক্সাম্পলে আমরা যাচ্ছি গুডস সোল্ড ফর রুপিস 50,000। তো গুডস সোল্ড পাশাপাশি থাকতে হবে মাল বিক্রি করা। যদি ফার্নিচার সোল্ড, মেশিনারি সোল্ড, সেগুলো কিন্তু গুডস নয়, সেক্ষেত্রে সেলস আসবে না। এবং পারচেজও একই ব্যাপার, পারচেজ মেশিনারি, পারচেজ টেবিল, পারচেজ ফার্নিচার, এগুলোই কিন্তু পারচেজ অ্যাকাউন্ট আসবে না। পারচেজ অ্যাকাউন্ট শুধুমাত্র গুডস উল্লেখ থাকলেই আমরা পারচেজ অ্যাকাউন্টকে নিয়ে আসবো, এবং সেল অ্যাকাউন্ট আর পারচেজ অ্যাকাউন্টের একই রকমই অর্থ, একই রকমই রুল, যে গুডস একমাত্র যদি সোল্ড বা পারচেজ করি তাহলে পারচেজ বা সেলস অ্যাকাউন্ট আসে। তো সোল্ড গুডস ফর রুপিস 50,000, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? গুডস সোল্ড যেহেতু আছে আমাদের সেলস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আমরা জানি, আমরা এখানে টু সেলস বলে রাখতে পারি, আগে থেকেই টু সেলস বসিয়ে রাখতে পারি, টু সেলস অ্যাকাউন্ট। কিন্তু ডেবিট কি হবে? যেহেতু এটা দেখা যাচ্ছে যে এখানে কোনো কাস্টমারের কথা উল্লেখ নেই, অথবা অন ক্যাশ, ফর ক্যাশ, বাই ক্যাশ, এই কোনো কিছুর উল্লেখ নেই, ক্যাশ, ব্যাংক, এগুলোর কোনো উল্লেখ নেই, বা কোনো কাস্টমারের কথা উল্লেখ নেই, সেহেতু এটা আমরা ধরে নেব এটা নগদে হয়েছে। তো আমরা এখানে সেটা লিখতে পারি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000, টু সেলস 50,000। তো এটা হয়ে গেল নর্মাল নগদে আমি যদি মাল বিক্রি করি। এখানে যদি দেওয়া থাকে গুডস সোল্ড টু মেসার্স ABC and Co for rupees 50,000, এক্ষেত্রে আমরা দেখব যে 50,000 টাকার মাল বিক্রি করা হয়েছে কাকে? না, মেসার্স ABC and Co লিমিটেড, এদেরকে আমরা 50,000 টাকার মাল বিক্রি করেছি। তো মাল বিক্রি করার জন্য সেলস অ্যাকাউন্ট আমার যেমন ক্রেডিট হওয়ার সেটাই থাকবে, যেহেতু মাল বিক্রি করা হয়েছে। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে কাস্টমারের নাম আছে কিন্তু এখানে ক্যাশ বা ব্যাংকের কোনো উল্লেখ নেই, সেহেতু ধরে নেব এই এন্ট্রিটি এটি ধারে হয়েছে, এবং আমার এখানে কি করতে হবে? মেসার্স ABC and Co অ্যাকাউন্ট ডেবিট করে এখানে 50,000 বসিয়ে দিতে হবে।
ঠিক আছে, এক্ষেত্রে কেন বসালাম মেসার্স এবিসি এন্ড কো, এই ডেবিট কেন হলো, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, এটি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা জানি ডেবিট দ্য রিসিভার, এ রিসিভ করছে মালটা, তাই একে ডেবিট করা হয়েছে। সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্টে ক্রেডিট কেন করা হলো, সেলস অ্যাকাউন্ট এটা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, এবং নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি ইনকাম অর গেন, ইনকাম অর গেন এই দুটো হলে আমরা সেটাকে ক্রেডিট করি, সেই জন্য আমরা সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। তো বন্ধুরা হয়ে গেল আমাদের এখানে পারচেজ, সেলস এবং প্রথম এন্ট্রি, যেটা আমরা মালিক যদি কিছু দিয়ে ব্যবসা শুরু করে তার একটা ছোট ভিডিও। আপনারা এই ভিডিওগুলো সঠিকভাবে দেখবেন। আমরা শেষ দুটো ছোট ছোট রুলস আছে, সেই রুলস দুটো আমরা এখানে মনে রাখবো, আমি বলে দিচ্ছি। তো এখানে আমাদের তিনটে রুলস হয়ে গেল, আমরা নেক্সট রুলে যাব। নেক্সট রুল হচ্ছে যদি কোনো লেনদেন বা ট্রানজাকশনে অন ক্যাশ, ফর ক্যাশ, বাই ক্যাশ কথাটির উল্লেখ না থাকে, আবার সাপ্লায়ার এবং কাস্টমারের, সাপ্লায়ার और কাস্টমারের নাম দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে লেনদেনটি ধারে হয়েছে। এই রুলটি আপনারা একটু কথায় লিখে নেবেন, আমরা পরের দিন এই রুল এবং বিভিন্ন ট্রানজাকশনের উপর আমরা আরো ডাবল এন্ট্রি সিস্টেম করব। এছাড়া আরেকটি রুল আছে, এটা রুল 4। আরেকটি রুল আছে, তাহলে আমি কি বললাম, যদি কোনো লেনদেন বা ট্রানজাকশনে অন ক্যাশ, ফর ক্যাশ, বাই ক্যাশ কথাটির উল্লেখ না থাকে, আবার সাপ্লায়ার বা কাস্টমারের নাম দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে সেই লেনদেনটি বা ট্রানজাকশনটি ধারে হয়েছে। এবারে নাম্বার 5th রুল, এই রুলস গুলো জানলে আমাদের জার্নাল এন্ট্রি করা খুব সহজ হয়ে যাবে। আপনারা এক সপ্তাহের মধ্যে সমস্ত জার্নাল এন্ট্রি নিজেরাই করতে পারবেন। তো 5th রুলে বলা হচ্ছে মালিক যদি ব্যবসা বা বিজনেস থেকে ব্যক্তিগত কারণে, যেটাকে আমরা পার্সোনাল ইউজ বলি, পার্সোনাল ইউজ ব্যক্তিগত কারণে অর্থ, নগদ অর্থ বা মাল, যেটাকে আমরা গুডস বলি, নগদ অর্থ বা মাল যদি তুলে নেয়, যেটাকে আমরা উইথড্র বলি, তুলে নেয়, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট কে ডেবিট করা হয়।
তাহলে বন্ধুরা এই পাঁচখানা রুলস আপনারা মন দিয়ে একটু দেখবেন। পরের ভিডিওতে আমরা এই পাঁচটি রুল নিয়ে আরও ডিসকাস করব। শেষে দুটো রুলস নিয়ে অবশ্যই বেশি করে ডিসকাস করব, এবং আগের রুলসগুলো যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই নিয়ে ডিসকাস করব। আরও বিভিন্ন রকম রুলস আমরা বিভিন্ন রকম লেনদেন বা ট্রানজ্যাকশানগুলো নিয়ে ব্যবহার করব, এবং জার্নাল এন্ট্রি তাড়াতাড়ি শেষ করার আমরা চেষ্টা করব যাতে আমরা সহজে ট্যালিতে প্রবেশ করতে পারি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। আপনারা চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দিন, এবং বন্ধুবান্ধবদের আরও শেয়ার করে দিন যাতে তারা সহজে শিখতে পারে। আজকের জন্য এই পর্যন্ত। নমস্কার।